৭১ ও ২৪ এক কাতারে চায়না বিএনপি। ঐকমত্য কমিশনে ১৬৬ প্রস্তাবের ২২টিতে দ্বিমত এনসিপি। জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। মনোবল না হারানোর পরামর্শ সেনাপ্রধানের। প্রধান উপদেষ্টার ৩ সফরে চুক্তি নয়, সই হবে সমঝোতা স্মারক। থাইল্যান্ডে ইউনূস মোদি বৈঠক অনিশ্চিত। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত কাল। বৈশাখ হবে সব জাতি গোষ্ঠীর উৎসব, উপদেষ্টার মন্তব্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে একই কাতারে দাঁড় করানো উচিত নয় বলে মনে করে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশের ওপর দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দিয়ে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া বেশ কিছু সুপারিশের সাথে দ্বিমত রয়েছে দলটির। এদিকে কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ২২টিতে দ্বিমত জানিয়েছে এনসিপি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। জাতীয় সংসদ ভবনে ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান, সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার বিষয়টি উচিত নয় বলে মত দিয়েছে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও প্রয়োজন দেখছে না বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এর পরপরই মতামত তুলে ধরতে কমিশনে যায় ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে ১৪২টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে, সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি। পরে কমিশনে আসে সিপিবি। দাবি, জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ ও অসম্পূর্ণ। আলোচনার মাধ্যমে নিজেদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরার পক্ষে দলটি। সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনকে বিতর্কিত ও ধ্বংস করেছে স্বৈরাচার সরকার। বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস হওয়া প্রতিটি প্রতিষ্ঠান মেরামতের লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সংস্কারের পাশাপাশি জনস্বার্থ নিয়ে রাজনীতিবিদদের কথা বলার আহ্বানও জানান তিনি। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত ১৫ বছরে নির্বাচনী ব্যবস্থা সহ অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এই সংকটকালে সেসব প্রতিষ্ঠান মেরামত না করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না। আর এজন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। পলাতক যে স্বৈরাচার,
তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্য বিএনপির। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, কার কতটুকু ক্ষমতা থাকবে, কি থাকবে, পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো, সেইগুলো আমরা কি করব। দেশের সংকটকালে সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিচার ব্যবস্থা হতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের পাশে থাকবে সেনাবাহিনী, এমন আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে তিনি এই আশ্বাস দেন। রাজধানীর সেনা মালঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইফতারে যোগ দেন 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আহত কয়েক হাজার শিক্ষার্থী। সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত 4200 শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আহতদের মনোবল ধরে রাখার পরামর্শ দেন ওয়াকারুজ্জামান। তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা বহাল থাকবে বলেও জানান সেনাপ্রধান। ইফতারের পর শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়। অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা আজ পর্যন্ত 4200-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য। সেনাবাহিনীর সঙ্গে নাগরিক পার্টি, জনগণ বা অন্য রাজনৈতিক দলকে মুখোমুখি দাঁড় করানো কাম্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। রবিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে সামাজিক মাধ্যমে বক্তব্য প্রকাশ করাকে সমীচীন নয় বলেও মন্তব্য করেন। এতে অংশীজনদের সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলে শঙ্কা জানান সার্জিস। তিনি লিখেছেন, পিলখানা হত্যাকাণ্ড দিবসে সেনাপ্রধানের দেয়া বক্তব্যের বিষয়ে কথা বলতে 11 মার্চ তিনি ও হাসনাত নিজেদের আগ্রহে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগ নিয়ে সেনাপ্রধান প্রস্তাব নয় মতামত দেন। রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া হয়েছে বলে মনে করেন না তিনি। সার্জিস লিখেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দলগুলো যোগাযোগ রাখে, বজায় রাখা হয় গোপনীয়তাও। সেনাপ্রধানের সাথে আলোচনার বিষয়ে দ্বিমত থাকলেও দলীয় ফোরামে আলাপের পর করণীয় ঠিক করা যেত বলে মনে করেন তিনি। এদিকে সেনাপ্রধানের সাথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের বিষয়টি জানত না এনসিপি। এ বিষয়ে দলীয় সভায় আলোচনার পর নিজেদের বক্তব্য জানাবে দলটি। বিকালে বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না। রাজনীতি বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 2024-এর আন্দোলন পরবর্তী রাজনীতির সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবেন। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসাবে এনসিপি নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে বিভিন্ন ভুল ত্রুটি থাকলে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি। আইএসপিআর থেকে কোনো বক্তব্য পেলে দলীয় প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান এনসিপি নেতা। তারা যে মিটিংটা করেছে সেটা আমাদেরকে মিটিংয়ের পর অবগত করেছে এবং সে বিষয়ে আমাদের মধ্যে আমরা এখনো আলোচনার সুযোগও পাইনি যে কি কথা হয়েছে। সেটা আমরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছি এবং এটা নিয়ে আমাদের একটি মিটিং হওয়ার কথা ছিল। আমরা বলেছিলাম যে আমরা একসাথে মিটিং করবো, মিটিংয়ে সবগুলো বিষয় পর্যালোচনা হবে, কি কি কথা হয়েছিল
এবং সেটা কেন বসেছিল সেই বিষয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে তার পূর্বে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। বৈষম্যহীনতার কথা বলে এখনও বৈষম্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। গাছ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগের সরকারের বেআইনি ও অগ্রহণযোগ্য প্রকল্প এখনও চলমান থাকা দুঃখজনক। স্বাধীনতার 53 বছর পরও খোলা মাঠ ও পার্ক রক্ষায় আন্দোলন করতে হচ্ছে, এটি লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের জলাধার ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির ১০০তম দিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যরা বলেন, বেশিরভাগ নগরবাসীর কথা না ভেবে কিছু সুবিধাভোগীর জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প হাতে নিয়েছিল আগের সরকার, যার বিরুদ্ধে বর্তমান সরকারও কোনো ব্যবস্থা নেয়নি। অতি ব্যয়বহুল ও বিদেশি ঋণ নির্ভর প্রকল্প নেয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা সহ ৯ দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। অতি ব্যয়বহুল বিদেশি ঋণ নির্ভর প্রকল্প নেবার প্রবণতা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। সড়ক পরিবহন পরিকল্পনায় ব্যয় সাশ্রয়ী, টেকসই, গণপরিবহন কেন্দ্রিক, জনবান্ধব ও পরিবেশ প্রতিবেশ সহনশীল সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। থাইল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক এখনও অনিশ্চিত, কারণ ঢাকার প্রস্তাবে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি দিল্লি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি নয়, কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলন। সেখানে সাইডলাইনে প্রফেসর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে আনুষ্ঠানিক জবাব দেয়নি দিল্লি। না, কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, এই মুহূর্তে আর কিছু নাই আসলে। এদিকে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দেশটির রাষ্ট্রদূত। 2 ঘণ্টা বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। ভারত, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা উন্নয়ন সহযোগীদের সতর্ক দৃষ্টির প্রসঙ্গে মনোভাব তুলে ধরেন ইয়াং ওয়েন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। 2 দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের জন্য যা যা ভালো হয় তাই করবে আমার দেশ। চীন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা বেইজিংয়ের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না। চীনের জোটে যুক্ত হওয়া নিয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না, এটা এখনো শিওর না। দেখি না, এই ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাতে এখনই পার্টি হবো কিনা সেটা এখন সিদ্ধান্ত হয়নি। 26 মার্চ 3 দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা। বোয়াও ফোরাম কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি 28 মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর থানার সামনে 6 মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত শেষে প্রধান কৌঁসুলির অফিসে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যা মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। এদিকে দল হিসাবে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের বিচার সম্ভব বলেও জানান প্রধান কৌঁসুলি। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে চিফ প্রসিকিউটরের অফিস। এরপরই শুরু হবে বিচার কাজ। রোববার চিফ প্রসিকিউটর জানান, ঈদের পরই আরও 3-4টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্টও থাকবে। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলেও জানান চিফ প্রসিকিউটর। দলটির বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে, তবে সেজন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। আমাদের এই আইনে দলের বা সংগঠনের বিচারের সুযোগ আছে যদি মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকে। তবে সেই বিষয়টা দল হিসাবে কারো বিচার করা হবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।
আমরা এখানে যারা কাজ করছি আমরা মূলত অপরাধ এবং অপরাধীদের পেছনেই সময় দিচ্ছি এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কালক্ষেপণ হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে ভারতের কাছে তথ্য থাকলেও হস্তক্ষেপের সুযোগ ছিল না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির এক বৈঠকে একথা জানান এস জয়শঙ্কর। ভারতের দ্য হিন্দু নিউজের প্রতিবেদন অনুসারে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার ওপর ভারতের যথেষ্ট প্রভাব না থাকায় আন্দোলনের বিষয়ে দিল্লি শুধু পরামর্শ দিতে পেরেছে, তার বেশি কিছু নয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের বক্তব্য উল্লেখ করে জয়শঙ্কর বলেন, জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে না জড়াতে সতর্ক করেছিল। এদিকে আগামী 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে নরেন্দ্র মোদী ও প্রফেসর মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য বৈঠকের বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছে দ্য হিন্দু। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ পাঠায়। এছাড়া সিআইসি আগামী 15 দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী মেয়ে ইশরাত জাহান কাদের এবং জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সমস্ত তথ্য চেয়েছে। এর আগে 20 মার্চ দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুষ গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিএম কাদের আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলীয় নেতা ছিলেন এবং 2009 থেকে 2013 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক তোষণ, দলাদলি ও মালিকদের হস্তক্ষেপ স্বাধীন সাংবাদিকতার বাধা বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তার দাবি, সুপারিশগুলো বাস্তবায়ন হলে গণমাধ্যমে আমূল পরিবর্তন আসবে। কামাল আহমেদ মন্তব্য করেন, আগস্টের পট পরিবর্তনের পর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কিছুটা ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সবচেয়ে কঠিন সময় পার করছে গণমাধ্যম, দেখা দিয়েছে আস্থার সংকট। তাই গণমাধ্যম সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বেশ কিছু সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে কমিশন। একান্ত সাক্ষাৎকারে সংস্কার কমিশনের প্রধান বলেন, অনুমানে নয়, প্রস্তাব করা হয়েছে তথ্যের ভিত্তিতে। মন্তব্য করেন, গণমাধ্যমে যে অবস্থা তৈরি হয়েছে তা একদিনে হয়নি। নির্মোহভাবে করবেন, বস্তুনিষ্ঠভাবে করবেন, সেটা করতে পারেননি বলেই কিন্তু এত সমস্যা তৈরি হয়েছে। জনস্বার্থ প্রাধান্য পায়নি, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, পারিবারিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, এগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই কারণে আজকে এই গণমাধ্যমের প্রতি মানুষের এত অনাস্থা, এবং যে কারণে ক্ষুব্ধ হয়ে মানুষ যে টেলিভিশন কেন্দ্রে হামলা করেছে, টেলিভিশন কেন্দ্রে, বেসরকারি কেন্দ্রেও হামলা হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও হামলা হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা রাজনৈতিক কর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ায় আস্থার সংকটে পড়েছে গণমাধ্যম। সুপারিশগুলো বাস্তবায়ন না হলে সংকট আরও বাড়বে। তার দায়িত্ব পালন করতে পারছে কি পারছে না, মনে হচ্ছে যে সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, তাদের ঘাটতি রয়েছে, তারা খুব সিরিয়াসলি বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারছে না, নিয়ন্ত্রণে নিতে পারছে না, এবং বিচারের ব্যবস্থাটাও একটু স্লথ গতি। কোনো ক্ষেত্রে হামলাকারীরা কিন্তু গ্রেফতার হয়েছে, কিন্তু বিচারের ব্যবস্থাটা করতে হবে। রাজনৈতিক বিবেচনায় মিডিয়া হাউজের লাইসেন্স না দেওয়ার আহ্বান জানান কামাল আহমেদ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে কাল, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। নাম পাল্টালেও ইউনেস্কোর স্বীকৃতিতে সমস্যা হবে না বলেন। আগে শুধু বাঙালির উৎসব থাকলেও এবার সব জাতি গোষ্ঠী নিয়ে স্মরণীয় আয়োজন হবে। এদিকে ইসলামী মূল্যবোধ সহ বেশ কিছু বিষয় যুক্ত হবে বলে জানান সচিব। দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণ। 4 দশক ধরে উৎসবের অবিচ্ছেদ্য অংশ মঙ্গল শোভাযাত্রা। সব ধর্ম বর্ণের মানুষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শোভাযাত্রা
2016 সালে পায় ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। 1986 সালে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়ে 1990 সালে পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার সে নাম পাল্টাবে কিনা সে সিদ্ধান্ত হবে সোমবার। সংস্কৃতি উপদেষ্টা বলছেন এবার ভিন্ন মাত্রার আয়োজন হবে। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। এবার বর্ষবরণে ইসলামী মূল্যবোধ সহ বেশ কিছু বিষয় যুক্ত হবে। নিশ্চিত করা হবে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ইসলামী সংস্কৃতির কথাও এখানে আলোচনা রয়েছে, যেটা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায়। প্রতিবারের মতো এবারও রমনা বটমূলে থাকছে ছায়ানটের আয়োজন। গান বাছাইয়ে কোনো নির্দেশনা নেই বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। আর ঢাবি উপাচার্য জানান বৈচিত্র্যের মধ্যেই ঐক্য ধরে রাখতে হবে। আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে। এবার সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করার বাধ্যবাধকতা থাকছে না। রাতে সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো। আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।